লাল শাড়ি পরে আয়নার সামনে দাঁড়ালো রিদিতা। রুমে হালকা আলোয় তার হাত ভর্তি কাচের চুড়ি এক অপার্থিক ঝিলিক ছড়িয়ে পড়ছিল চারপাশে। শাড়ির আঁচলটা খানিকটা তুলে গুজে নিয়েছে কোমরে, তাতেই তার ফর্সা উদর উন্মুক্ত হয়ে পড়েছে আয়নায়। আয়নার দিকে এক ঝলক তাকে হঠাৎ যেন নিজেকে চিনতে পারল না সে। আজ যেন একটু বেশি সুন্দর লাগছে নিজেকে। হাতে ফোনটা তুলে মুখে অর্ধেকটা চুল লুকিয়ে ফোন দিয়ে মুখটা ঢেক নিয়ে সেলফি তোলে আয়নার সামনে দাঁড়িয়ে। এতপর নিজের জায়গা থেকে ঘুরে পিছনে থাকা বান্ধবীদের দিকে তাকায়। মুখে এক চিলতে সংশয়, তবু চোখে রহস্য। এক মুহূর্ত দ্বিধার পর ছবিটা ফরওয়ার্ড করে দেয় অচেনা একটা নাম্বারে। বার্তার সাথে জুড়ে দেয় কিছু শব্দ, জানো আই মিস ইউ, সাতসাগর আর 13 নদী পার হয়ে আপনি আসবেন যদি। এই 2 লাইন লেখা মাত্রই ধপ করে ফোনটা ছুঁড়ে ফেলে দেয় বিছানার এক পাশে। হাত কাঁপছে, কপাল ঘেমে উঠছে, ঠোঁট দুটো তীর বেঁকে কাঁপছে। কোনোভাবেই নিজেকে সামলে হাঁটু জড়িয়ে ধপ করে কাউচে বসে পড়ে রিদিতা। রিদিতার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিজিক্স বিভাগে সদ্য ভর্তি হওয়া এক ছাত্রী। সামনে ইনকোর্স পরীক্ষা, তাই বন্ধুদের নিয়ে গ্রুপ স্টাডি পরিকল্পনা করছিল বান্ধবী আহিয়ার বাসা। কিন্তু পড়াশোনা যতটা না হলো, তার চেয়ে বেশি হলো হাসি ঠাট্টা আর খেলাধুলা। এমন সময় তাদের খেলা ডেয়ার অ্যান্ড ট্রুথ এ ঘুরে ঘুরে হৃদির টান আসে। তার জন্য বেছে নেওয়া হয় এক চ্যালেঞ্জ, নিজের ক্রাশকে শাড়ি পরে সেলফি পাঠানো, সঙ্গে একটা প্রেমময় বার্তা। সকলে চাপে পড়ে, লজ্জা লুকিয়ে শেষমেশ রীতি কাজটা করেই ফেলে। বান্ধবীরা তো হেসে গড়াগড়ি খায়। আহিয়া বালিশের মুখ গুজে হাসছে, নীলা ভিডিও করতে ব্যস্ত। কিন্তু হৃদি তার মন ভারী হয়ে আসছে, কারণ তারা জানে না সে বার্তাটা কাকে পাঠিয়েছে। তার ক্রাশ কোনো সাধারণ কেউ নয়, সে একজন প্রভাবশালী স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে, ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি। গুঞ্জন উঠেছে খুব শীঘ্রই সে স্বরাষ্ট্রমন্ত্রী পদে দখলে আসবে। রাজনীতি রীতি কখনোই পছন্দ ছিল না, কিন্তু আহাদ রাজা মীরকে প্রথম দিন ক্যাম্পাসে দেখেই যেন কোথায় হারিয়ে গিয়েছিল সে। তার রিজার্ভ আচরণ, চোখে তীব্র আত্মবিশ্বাস আর চলার ভঙ্গিমা সব মিলিয়ে আহাদের মধ্যে ছিল এক ধরনের নিঃশব্দ অথচ প্রবল আকর্ষণ। শব্দ নয়, দৃষ্টি দিয়েই সে কথা বলে, আর সেই দৃষ্টির ভিতরে রীতি ডুবে গিয়েছিল নিঃশব্দে। বন্ধুরা জানে না এই বিষয়টা, জানে না রীতি ভালো লাগা মানুষটা ঠিক কতটা প্রভাবশালী, তাই তারা হেসে উড়িয়ে দেয় সব কিছু। কিন্তু রীতিতা জানে এই খেলার পরিণাম একটা খেলার ছলে শেষ না হতে পারে। চট্টগ্রাম শহরের প্রাণকেন্দ্র এক রাজনৈতিক কার্যালয়। বড় কনফারেন্স টেবিল ঘিরে বসে আছেন দলের কেন্দ্রীয় নেতারা। আলোচনার বিষয় গুরুতর সাম্প্রতিক ক্যাম্পাস আন্দোলন, জেলা কমিটি পুনর্গঠন। প্রেস আসা এই তরুণ নেতা এখন কেন্দ্রীয় সভাপতির দায়িত্বে। তার চোখে কানে এখনও শহরের রাজপথ, জনগণের নিরাপত্তা আর সাংগঠনিক শৃঙ্খলার কঠিন ছায়া। তবে হঠাৎ একটা মৃদু শব্দে কেঁপে ওঠে তার মোবাইল। আলোচনায় ডুবে থাকা আহাদ রাজা ভুরু সামান্য কুঁচকে যায়। বিরক্ত লুকিয়ে রেখে সে ফোনটা উপেক্ষা করতে চায়, কিন্তু কয়েক সেকেন্ডের ব্যবধানে টুং আরও 2টি বার্তা আসে। এবার আর সহ্য হয় না, সে ফোনটা হাতে নেয়। স্ক্রিনে ভেসে ওঠে একটা অচেনা নাম্বার থেকে আসা ছবি। লাল শাড়ি পরা এক পিয়সী আয়নার সামনে দাঁড়িয়ে, শাড়ির আঁচল আলতো করে বাঁধা, কোমরে উন্মুক্ত উদর, আর শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। কোমল চোখে এক রহস্যময়তা। ছবির সাথে লেখা সেই 2 লাইন, জানো আই মিস ইউ, সাতসাগর আর 13 নদী পার হয়ে আপনি আসতেন যদি। আহাদের চোখে মুহূর্তে স্থির হয়ে যায়। ছবির পেছনে ব্যাকগ্রাউন্ড তার চেনা মনে হয়। একদম নিজের রুম, নিজের বেড, নিজের ড্রেসিং টেবিল, এমনকি সেই জানালার পাশে পর্দাটাও। গলা আটকে আসে কিছু, হেসকে উঠে যায়। গলা খুসখুস করে কয়েকবার কাশি দেয়। সামনে রাখা পানির গ্লাসটা তুলে এক ঢোক খায়। পাশে বসা তার অ্যাসিস্ট্যান্ট শাহিন একটু ঝুঁকে ভারে ফোনের নজর রাখে। এক পলক তাকাতেই আহাদ রাজা ফোনটা ঘুরিয়ে দেয়। শাহিন উঠে বলে, ভাই আপনি ঠিক আছেন তো? আহাদ ধীর মাথা নাড়ে, একরাশ ভাবনা ঢেকে যায় চোখ। সে কি ঠিক দেখছে? এটা কি তারই রুম? তার রুমের পিয়সী আগমন ঘটল কোথা থেকে? সে কিছু একটা ভেবে পকেট থেকে একটা কার্ড বের করে
ফোন নাম্বারটি লিখে শাহিনের দিকে বাড়িয়ে দেয়, কণ্ঠের ঠান্ডা অথচ নির্দেশ। এই নাম্বারটার সব ডিটেলস বের কর, কার নাম, কোথায় থাকে, এখন কোথায় আছে, সব কিছু চাই, এভরিথিং ইমিডিয়েটলি, অ্যাজ ফাস্ট অ্যাজ পসিবল, কুইক। শাহিন দ্রুত মাথা নেড়ে বেরিয়ে যায়। আহাদ রাজা আবার আলোচনায় ফিরল। মন আর সম্পূর্ণভাবে সেখানে নেই। যে কোথাও একটা ঘূর্ণি পাকে আটকে গেছে তার সত্তা, কেমন এক গা ছমছমে অনুভূতি তাকে ছেয়ে ধরে। এই মেয়েটাকে, সে কি তার রুমে দাঁড়িয়ে ছবি তুলেছে? আর কেনই বা এমন মেসেজ পাঠালো? রিদিতা সবে ফোন ছুঁড়ে দিয়েছিল বিছানায়, মুখের কোনো শব্দ নেই, কিন্তু শরীরটা যেন কাঁপছে ভিতরে ভিতরে। অদ্ভুত এক ভয়, লজ্জা আর উত্তেজনা একসাথে কাজ করছে। আর তার এই অবস্থা দেখে বান্ধবীরা তো হেসে শেষ। সেই ঘর যেন একরকম কলবরে ভরে উঠেছে। রিদি, তোকে আমি বিশ্বাস করতে পারছি না। নীলা বালিশে মুখ গুজে গড়াগড়ি খায়। তুই আসলে ছবি পাঠিয়ে দিলি, তাও পেট উন্মুক্ত করে। আনিকা তো হাসতে হাসতে খাট থেকে গড়িয়ে পড়ে বলে, ক্রাশ তো আজ ক্রাশ করবে তোকে দেখে, রক্তে স্নান হবে তার হৃদয়। রীতি তার মুখে এমন কিছু না বলে ধীরে ধীরে উঠে দাঁড়ায়, চোখে হালকা রাগ, গালে লজ্জার লালচে ছায়াম, আর কণ্ঠে তীব্র অনুতাপের মিশ্রণ। শরীর আঁচল খুলতে খুলতে বলে, তোদের পাল্লায় পড়ে জানি না কোন দিন আমার গদ্দান যাবে। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। শাড়ির আঁচলটা ছুঁড়ে দেয় চেয়ারের পিঠে। সে নিজের ব্যাগ গুছাতে শুরু করে। আহিয়া ভুরু কুচকে বলে, আরে আজকে তো প্রথম এলি আমার বাসায়, এখনই চলে যাবি? খাবারটা অন্তত খেয়ে যাম। নীলা তাড়াহুড়ো করে বলে, আরে আমরা তো এখন ইনকোর্স হাফ নোটও শেষ করি নাই, প্লিজ আর একটু থাক না রিদি। কিন্তু রিদিতা ব্যাগের চেন টেনে গম্ভীর গলায় বলে, তোদের যা খুশি কর, আমি গেলাম। দেরি হলে আবার বুবু শুরু করে দেবে হরতাল। আনিকা ব্যাগ হাতে নিয়ে উঠে এসে বলে, আমিও যাব। সন্ধ্যা হয়ে গেলে আব্বু বাসায় ঢুকতে দেবে না, একদম প্যারা। তাদের গুজকাজ শুরু হয়। হালকা অস্বস্তি ছায়া ছড়িয়ে পড়ে ঘরে। একই সময় চট্টগ্রাম রাজনৈতিক অফিস। ঘড়ির কাঁটা আধ ঘন্টা ঘুরছে। কনফারেন্স রুমে দরজা ধীরে খুলে গেল। ভিতরে ঢোকে শাহিন, চোখে মুখে তীব্র তাগিদ আর কিছু উত্তেজনার ছাপ। সেই আহাদের পাশে এসে দাঁড়িয়ে বলে, ভাই সব ডিটেলস আমার হাতে। আহাদ একটু গম্ভীর হয়ে বলে, তাহলে দাঁড়িয়ে আমার চেহারা দেখছিস কেন? ফার্স্ট বল। শাহিনের হাতে থাকা কাগজগুলো একে একে খুলে বলতে শুরু করে, এই নাম্বারটা যার নামে রেজিস্টার্ড তার নাম ঈশানী রায়হান। জন্ম 1996, ভোলা জেলায় বরিশাল অঞ্চলে। তবে এই মুহূর্তে লোকেশন দেখাচ্ছে। সে হঠাৎ থেমে যায়, কপালে ভাঁজ পড়ে। এক প্রকার চিৎকার করে বলে, আহাত চোখ শুরু করে বলে, তবে কি ও করছিস? অবস্থান কোথায়? শাহিন একটু মাথা নিচু করে ধীরে বলে, মির হাউজ। ভাই আপনার বাসা। সঙ্গে সঙ্গে চেয়ার থেকে লাফিয়ে উঠে দাঁড়ায় সে। এক জিলতে বিস্ময়ের সাথে গলার সুর বদলে যায়। মানে আমি ভুল দেখিনি? ওই রুমটা তাহলে আমারই ছিল? ছবিটা তোলা হয়েছে আমার বেডরুমে? শাহিন একটু দ্বিধা নিয়ে বলে, ভাই আপনি কি মেয়েটাকে চিনেন? না মানে উনি তো আপনার ঘরে। চিনলে কি আর তোকে দিয়ে ডিটেলস বের করাতাম? রাফিস। সরি ভাই বলে পিছু হটে শাহিন। আহাত রাজা গভীরভাবে কিছু একটা ভাবে, দু আঙ্গুল দিয়ে কপাল ঘষে এত পর ধীরে বলে, শাহিন আমাদের এখনই ঢাকায় ফিরে যেতে হবে। সব ব্যবস্থা কর যত দ্রুত সম্ভব, কুইক। ওকে ভাই। মাথা নেড়ে দ্রুত বেরিয়ে যায় শাহিন। আহিয়াদের বিশাল বাড়ি লোহার গেটটা পেরিয়ে এলো রিদিতা। গেটটা এমনিতে ভারী, রীতিমতো শব্দ করে বন্ধ হলো পেছনে। তবে তার কান যেন কিছু পৌঁছাচ্ছে না। কান নয়, এখন কাজ করতে কেবল হৃদয়, আর সেটা যেন তার বুক ভেঙে বাইরে চলে আসবে এই মনে হচ্ছে। ধুক ধুক তীব্র অনিয়ন্ত্রণ আতঙ্কিত স্পন্দে কাঁপছে বুকটা। রাস্তার কিনারে দাঁড়িয়ে চারপাশে যেন কিছুই দেখছে না সে। ব্যাগের হাত ঢুকে কাঁপা কাঁপা আঙ্গুলে টেনে বের করে ফোনটা। স্ক্রিনে চোখ পড়ে, সঙ্গে সঙ্গে গলার কাছে কিছু একটা দলা পাকিয়ে ওঠে। সেই নাম্বার। সেই দিন কলেজের অফিস রুমে গিয়েছিল ছুটি চাইতে, আর তখনই টেবিলের ওপর একটা কাঠ পায়। আহাত রাজা মেয়ে। সে আবেগে
বসে নাম্বারটা কালেক্ট করেছিল, তবে ভাবেনি সে নাম্বারে কখনো মেসেজ করবে। কৌতূহল চাপতে না পেরে হোয়াটসঅ্যাপ খুলে দেখে মেসেজটি সেখানে সিন করেছে কিনা বোঝা যাচ্ছে না। তবু এক ধরনের ভয় জমে উঠে মনে, যদি সে পড়ে থাকে, যদি দেখে ফেলে, তাহলে তো তার রক্ষা নেই। নিশ্চয় এর জন্য তার শাস্তি হতে পারে। সে একটা ঢোক গলাধকরণ করে। হৃদিতা বুঝতে পারে অপর প্রান্তে লোকটি তার মতোই হয়তো লাস্ট সিন অফ করে রেখেছে, তাই নিশ্চিত হওয়া সম্ভব না। সে গভীর শ্বাস নেয়। এক মুহূর্তে আর দেরি না করে সে মেসেজটি ডিলিট অফ এভরিওয়ান করে দেয়। 1 সেকেন্ড অপেক্ষা করে আবারও। এবার পুরো নাম্বারটা কন্ট্যাক্ট থেকে মুছে দেয়। ফোনটা বুকের কাছে জড়িয়ে ধরে, চোখ বন্ধ করে ফেলে যেন বুকের ওপর চাপ দিয়ে একটু প্রশান্তি নিতে পারে। একটা দীর্ঘ নিবিড় নিঃশ্বাস বেরিয়ে আসে ঠোঁটের দিয়ে। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে একবার তাকায় পিছনে, যেখানে দাঁড়িয়েছিল আহিয়াদের বিশাল বাড়ি। বাড়িটা যেন কোনো সাধারণ বাড়ি নয়। চারপাশে উঁচু দেয়ালে ঘেরা, উপর দিয়ে পেঁচানো কাঁটাতার, যেন নিরাপত্তা মোড়কে লুকিয়ে রাখা গোপন কোনো ইতিহাস। 3 তলা অফ হোয়াইট দালান, সামনের দিকে কালো রঙের র্যাম ঘেরা একটা বিশাল গ্যারেজ, যেখানে 4-5টা সাদা কালো গাড়ি সারি দিয়ে দাঁড়িয়ে। সামনে সুইমিং পুল আর ছাদের ধারে জাতীয় গাছ, বাগানে সাজানো বিদেশি গাছগাছালির সারি, যার একটু ঝুঁকে অভিজাত্যের আভা বিলিয়ে দিচ্ছে। সবচাইতে চোখে পড়ে গেটের পাশে সাদা পাথরের ফটকটি, যেখানে চকচকে রূপালি অক্ষর খোদাই করা মীর হাউস। শ্বেত পাথরের উপর রোদ পড়ে এখনও ঝলমল করছে নামটা। হৃদিতা এক মুহূর্তের জন্য মনে হয় যেন কোনো মন্ত্রীর বাড়ি, যেখানে ঢুকতে গেলে লাগে পরিচয় প্রমাণ কিংবা অনুমতি। তা হঠাৎ গলা শুকিয়ে আসে। এদিকে আনিকা তার থেকে কয়েক কদম দূরে এগিয়ে গিয়েছে। হঠাৎ ঘুরে তাকিয়ে বলে, কিরে, দাঁড়িয়ে পড়লি কেন? হৃদিতা চমকে তাকায়, একটু হেসে মাথা নাড়ে, কিছু না, আমি কিন্তু চললাম। দেরি হয়ে গেলে আব্বু বাসায় ঢুকতে দেবে না। তুই কিন্তু সাবধানে যাস। এই বলে আনিকা রিকশায় উঠে পড়ে। হৃদিতা হাত তুলে নীরব বিদায় জানায়। পরে সে পাশের রাস্তার দিকে এগিয়ে যায়, বুকের ভিতর চাপা কাঁপন দিয়ে। একটা হলুদ রঙের রিকশা দেখতে পেয়ে সে ডাকে, মিরপুর 11। রিকশাওয়ালা মাথা নাড়িয়ে রিকশা থামায়। হৃদিতা উঠে বসে পড়ে। হাত ভর্তি কাচের চুড়ি সামান্য বেঁচে ওঠে, সোনার পাতার মতো ঝংকার তুলে। তাড়াহুড়ো চুড়ি খুলে রেখে আসতে ভুলে গেছে। সূর্যটা তখন হেলে পড়েছে পশ্চিম আকাশে। আকাশ রং মেখেছে কমলা আর লালচে ছায়া, ঠিক যেন তার আজকে পরা শাড়ি রঙে রঙিন, তবে ভিতরে ভিতরে গভীর। অন্যদিকে আহাদ রাজা একা বসে থাকে কিছুক্ষণ। ফোনটা আবার হাতে নেয়। সেই আগন্তুক নাম্বারে দেখে দি মেসেজ ওয়াজ ডিলিট। কিন্তু ছবিটা তো সেভ হয়ে গেছে অটো হোয়াটসঅ্যাপে। সেটা আবার ভেসে ওঠে ফোনের স্ক্রিনে। লাল শাড়ি, উন্মুক্ত উদর, রহস্য চোখ। আয়নার পাশে দাঁড়িয়ে ছবি তুলেছে এক পিয়সী। আহাদ রাজা এক দৃষ্টিতে তাকিয়ে থাকে ছবিটার দিকে। এতপর ঠোঁট কামড়ে ধরে এক তীক্ষ্ণ অথচ ব্যঙ্গত হাসি দিয়ে থেমে থেমে বলে, আই শিওর। জানো, তার চোখে আগুন আর ঠোঁটের খেলার ছোঁয়া। আপনাকে যদি সামনাসামনি পাই কি হবে আমি নিজেও জানি না। আমার 29 বছরের জীবনে এমন ঘটনা প্রথম ঘটল, তা আবার সেই কারিগর আপনি নিজে। তার চোখের দৃষ্টিতে কেমন যেন অদ্ভুত এক ছায়া খেলে যায়। রেডি থাকেন মিস জানো, সেই অনাকাঙ্ক্ষিত দিনগুলোর জন্য। চেয়ারটা ঠেলে সরিয়ে উঠে দাঁড়ায় সে। তার চলার ভঙ্গির ধীরতা, চোখে এক ধরনের প্রতিজ্ঞা। রুমে দরজা খোলে গম্ভীর মুখে। দূরত্ব পায়ে আহাত বেরিয়ে যায় কনফারেন্স রুম থেকে। এদিকে রিকশা চলতে শুরু করে, কিন্তু হৃদিতার মনের ভিতর এখনও তোলপাড়। সে মনে মনে দোয়া দুরুদ পড়তে থাকে, যেন তার পাঠানো ছবি আর মেসেজ না দেখে। তবুও প্রশ্ন থেকে যায়, সেই ছবি কি সে দেখেছে? যদি দেখে থাকে তাহলে কি তেমন কিছু হবে? তার কি এত সময় আছে নাকি? অযথা এই সবের পিছনে সময় নষ্ট করবে না নিশ্চয়।
এই অজানা আশঙ্কার ভিতরে দিয়ে চলতে থাকে রিদিতা রায়ানের জীবনের সবচেয়ে অনাকাঙ্ক্ষিত অধ্যায়ের দিকে। চট্টগ্রাম থেকে মাত্র 40 মিনিটের ভিতরে প্রাইভেট বিমান করে ঢাকায় নেমে আসে আহাদ রাজা। বিমানবন্দর থেকে গাড়ি ফিরতে আরও 15-20 মিনিট লাগে। সময় তখন সন্ধ্যা 7:45। বাড়ির বিশাল গেট দিয়ে একসাথে ঢোকে 3টি কালো গাড়ি। অ্যাসিস্ট্যান্ট নাহিদার সাউন্ড, সাথে নিরাপত্তা রক্ষী। মাঝের গাড়িতে আহাদ রাজা, নিচে সাথে তার বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট শাহিন, পিছনের গাড়িতে তার ব্যক্তিগত গার্ডদের দল কড়া পাহারায়। গাড়ির কাজ ভেদ করে ঘরের আলো ঝলমল করে চোখে আসে। গাড়ি থামতেই ভিতরে হঠাৎ নিস্তব্ধতা নেমে আসে, যেন বাড়ির প্রতিটা ইট পাথর জানে বাড়ির ছেলে ফিরে এসেছে। আহাত নামতে বুকের ভিতর কেমন অজানা অনুভূতি ছড়িয়ে পড়ে। ভিতরে গটগট শব্দ তুলে হাঁটতে শুরু করে। ড্রয়িং রুমে ঢুকতে চোখে পড়ে চারপাশের দৃশ্য। কোণার চেয়ারে চোখের চশমা, ফোনে মনোযোগ দিয়ে বসে আছেন তার মা আফরোজা শেখ, গম্ভীর মুখ, তবু চোখে মুখে একটা অদৃশ্য মায়া। আরেক কোণে তার ছোট চাচি মেয়েকে পড়াচ্ছেন 9 বছর আদিবা। আহাত তাকে চাচি আম্মু বলে ডাকে। আদিবা খাতায় লিখছে, আর তার মিষ্টি গলায় জবাব শুনে বোঝা যায় পড়ার চাপ তাকে খুব একটা স্পর্শ করে না। এদিকে মেঝেতে আতশোয়া হয়ে কানে হেডফোন গুঁজে গেম দেখছে তার চাস্তো ভাই আদির মিল। বয়সে 22 পেরিয়ে 23 ছুঁছি, অথচ তার বাদরামে এখনও যায়নি। কোনায় আরেক পাশে তার বিদেশি পোষা কুকুরগুলোর সাথে খেলা করছিল ছোট চাচা আশফাক মীর। কালো কুকুরটার নাম সিরিয়াস, বাদামি কুকুরটার নাম কোকো। আহাত না পারলে চাচাই ওদের যত্ন নেয়। তার সাথে আহাদের একটা আলাদা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। চারপাশে কর্মচারীরা নীরবে কাজ করে যাচ্ছে। আহাত এবার দ্রুত সিঁড়ির দিকে এগোতে চাচা ডাক দেন, আহাত এত তাড়াতাড়ি চলে এলি, কোনো ঝামেলা হলো নাকি? অস্থির দেখাচ্ছে তোকে। আহাত মাথা নেড়ে ঠান্ডা গলায় বলে, না চাচু, কাজ শেষ তাই চলে এল। তারপর তার মায়ের দিকে এগিয়ে যায়। আহাত মাথা সোজা করে সালাম দেয়। এতে তাড়াহুড়া করছো কেন? কি হয়েছে? আহাত জোর করে মুখ শক্ত রাখে, কিছু না আম্মা। আর কিছু না বলেই দ্রুত সিঁড়ি বেয়ে উঠে যায় উপরে, সোজা নিজের রুমে ঢুকতেই বুকের ভিতরে আরও কেমন এক অজানা অনুভূতি ভর করে। একবার চোখ বুলে চারপাশে সব কিছুই যেন স্বাভাবিক। তার দৃষ্টি আচমকা আটকে যায় চেয়ারের ওপর ফেলে রাখা লাল শাড়িতে। মুহূর্তে বুক থপ করে ওঠে। এটাই তো সেই শাড়ি যেটা পরে এক প্রিয়সী তার কাছে ছবি পাঠিয়েছিল। শাড়িটা হাতে তুলে নিয়ে নিজেকে নিজেই প্রশ্ন করে, শাড়ি এখানে পড়ে আছে, তাহলে প্রিয়সী গেল কোথায়? কণ্ঠ হঠাৎ ভারী হয়ে ওঠে। সে উচ্চস্বরে চিৎকার করে ডাকে, আহিয়া, আহি। দৌড়ে আসে তার ছোট বোন, বিস্মিত চোখে তাকায়। ভাইয়া, কি হয়েছে, এভাবে চেঁচাচ্ছ কেন? আহাত দাঁত কিরমির করে প্রশ্ন ছুড়ে দেয়, আমার রুমে কে এসেছিল? আহিয়ার দৃষ্টি এক মুহূর্তে শাড়ির দিকে আটকে যায়। মনে মনে শ্বাস বন্ধ হয়ে আসে। ঠোঁট কামড়ে ভাবে, হায় আল্লাহ, রিদি তুই এটা কি করলি? শাড়িটা ভাইয়ার রুমে রেখে চলে গেলি, আমাকে তো ফাঁসিয়ে দিলি। আহাত আবার গর্জে ওঠে, কি হলো, কথা বলছিস না কেন? আমার রুমে আসার সাহস হলো কি করে? আহিয়া তড়িঘড়ি করে বলে, সরি ভাইয়া, আসলে আমার ফ্রেন্ডরা মিলে গ্রুপ স্টাডি করছিলাম। তোমার রুমটা বড়, তাই এখানেই। আহাত ভুরু কুচকে শাড়ির দিকে তাকায়। গ্রুপ স্টাডির শাড়ি পরে? আহিয়া তোতলাতে তোতলাতে, না মানে পড়া শেষে একটু মজা করে শাড়ি পরেছিলাম আমার এক ফ্রেন্ডকে। এখন কোথায় সে ফ্রেন্ড? ওরা তো সবাই বাসায় চলে গেছে। বাসা কোথায়? অ্যাড্রেস দে কুইক। আহিয়া চোখে ভয়, কেন? এখন ওদেরকে কি তোমার রুমে আসার শাস্তি দেবে? আহাদের কণ্ঠে বরফের মতো ঠান্ডা। যদি তুই একা একা সব শাস্তি নিতে পারিস, তাহলে কষ্ট করে ওদের খুঁজবো কেন? না না, দিচ্ছি। আহিয়া কেঁপে ওঠে। হাত কাঁপতে কাঁপতে একটা কাগজের ঠিকানা লিখে দেয়। তারপর শাড়িটা হাতে তুলে নিয়ে গেলে আহাত হুঙ্কার দেয়, তোকে শাড়ি নিতে বলেছি, যেখানে ছিল সেখানেই রাখ। আহিয়া থমকে দাঁড়ায়, কেন? থাপড়াইয়া তোর চেহারার নকশা পাল্টে দেব, যা বলছি তাই কর। আহিয়া শাড়িটা আবার আগের জায়গায় রেখে দৌড়ে বেরিয়ে যায়। হাত কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, তারপর ধীরে শাড়িটা তুলে মুখের কাছে আনে। নতুন কাপড়ের গন্ধের সাথে মিশে আছে অদ্ভুত এক মেয়েলি সুবাস, যেন কোথা থেকে এসে তার স্নায়ুতে আগুন ধরিয়ে দিল। এক মুহূর্তে নিঃশব্দে দাঁড়িয়ে থেকে শাড়িটা ছুঁড়ে মারে বিছানায়। এতপর যেভাবে গটগট করে ঢুকছিল সেভাবে গটগট করে বেরিয়ে যায় বাড়ি থেকে। আহাত রাজাকে বাড়ি থেকে বের হতে দেখে সঙ্গে সঙ্গে শাহিন, নাদিম
আর শাওন দৌড়ে আসে। নাদিম আগে এগিয়ে এসে বলল, ভাইয়া কি হলো, কোনো সমস্যা কি? আপনাকে সিরিয়াস লাগছে? আহাদ রেগে হেসে বলে, আমি সিরিয়াস, তাই সিরিয়াস লাগছে। শাওনের দিকে তাকিয়ে বলল, গাড়ি রেডি কর, এখনই এক জায়গায় যেতে হবে, কুইক। নাদিম আর শান মাথা নেড়ে দ্রুত ব্যবস্থা করতে এগিয়ে যায়। শাহিন একটু দ্বিধা নিয়ে থাকে, তারপর জিজ্ঞেস করে, ভাই মেয়েটাকে কি পেয়েছেন? আহাদের চোখে আগুন। পেলে কি আর এখন খুঁজতে বের হতাম রাবিশ? শাহিনের কণ্ঠে একটু শীতলতা ধরে রেখে মাথা নেড়ে বোঝালো, সরি ভাই।